তোর শরীর খারাপ লাগছে? মমকে ডেকে আনি। ওয়েট। সারিকা উঠতে গেল অথচ উঠতে পারল না। সাইবার নিজের শক্তিশালী দুই বাহুর মাঝে চাপটে ধরল বোনের কোমর, কোলে মাথা গুজে দিল শিশুর মতন। সারিকা সেখানেই থেমে গেল, ঝুঁকে ভাইকে নিজের কোলে শুইয়ে জড়িয়ে ধরে রাখলো অনেকটা সময় ধরে। মাথায় সান্ত্বনার হাত বুলিয়ে দিল, শেষমেশ ফিসফিস করে আর্তনাদ মাখা গলায় শোধালো, তুই আবার এই রুমে কেন এসছিস? সাইবার নিজের বাহুর জোর বাড়ালো। সারিকার কোলে মুখ গুজে দাঁতে দাঁত পিষে হাহাকার করে উঠল। I hate her. I hate her so much, sis. ঘৃণা করলে এত আগলে রাখিস কেন? সাইবান ক্ষণিকের জন্য উত্তর করল না, অতঃপর কাঁপা কাঁপা গলায় বলল, যে চোখে আমার মরণ সেই চোখকেই করেছি বরণ। মরণ যে আমায় আকর্ষণ করে, কি করে ঠেকাই তারে? আজ একদম সকাল সকাল জিমে চলে এসেছে সাইবান। সারা রাত ঘুম হয়নি। শেষে সারিকা জোর করে তাকে গেস্ট রুম থেকে নিয়ে অন্য রুমে শুইয়ে দিয়েছিল। তবুও দু চোখের পাতা এক করতে পারেনি সে কোনো মতেই। এক ফ্ল্যাক্স ভর্তি কফি নিয়ে এসেছে জিমে। প্রতিদিনের তুলনায় অতিরিক্ত শক্তি খরচ করে ব্যায়াম করছে সে। তার ট্রেনার অবধি কিছুক্ষণ আগে সাবধান করে দিয়ে গিয়েছে শরীরে এত ধকল না দিতে। কিন্তু সাইবান থেমে নেই, এক হাত মেঝেতে ঠেকিয়ে একের পর এক প্রসাব দিয়ে যাচ্ছে। শরীর প্রায় ভেঙে আসছে তার, তবুও থামছে না। বুক এবং কপাল বেয়ে ফোটায় ফোটায় ঘাম গড়াচ্ছে ম্যাটের উপর। আমরা ভিন্ন যুগের মানুষ, ভিন্নভাবে ভাবি। তোমার কাছে যেটা বন্ধুত্ব রক্ষা, আমার কাছে সেটা বিষ। তাই বলছি, দূরে থাকো, ভালো থাকো। আর একটা বছর সহ্য করো, আমি কিছু একটা করি, তারপরেই তুমি মুক্তি পেয়ে যাবে। তখন যা ইচ্ছা হয় করো, যার সাথে মনে হয় ঘুরে বেড়াও, রোখার মতন কেউ থাকবে না। কথাগুলো এখনো গম গম করে কানে বাজছে তার। একটা সময় সাইবান আর নিতে পারল না, ম্যাটের উপরে উপর হয়ে ধপাস করে শুয়ে পড়ল। এক হাতে প্রবল এক ঘুষি বসিয়ে দিল শক্ত পাথুরে মেঝেতে। ব্যথায় টনটন করে উঠল সর্বাঙ্গ, দাঁতে দাঁত পিষে সে বিড়বিড় করলো, স্বার্থপর, আজ তো একটা স্বার্থপর মহিলা। সকাল 8টা বাজতে শুরু করেছে, মানুষজন সবে জিমে আসতে শুরু করেছে ওয়ার্কআউটের জন্য। অথচ সাইবান তখন জিম থেকে বেরোচ্ছে। একদম নীরবে নিচের টি শার্ট গায়ে চড়িয়ে সে হনহন করে বাইরে বেরোলো। মাথা থেকে ব্যক্তিগত চিন্তা সরিয়ে জোরপূর্বক একটা নতুন গানের কম্পোজিং সাজাচ্ছে সে। বেশি গুরুত্ব দেওয়া উচিত হয়নি, জীবনটা আগের মতো বাউন্ডুলে থাকলেই সেও ভালো থাকতো। সংসার করার স্বাদ মিটে গিয়েছে তার। একটা সিগারেট ধরিয়ে ফুঁকতে ফুঁকতে সাইবান যখন গাড়ির দিকে এগোচ্ছে, তখনই পেছন থেকে একটা চড়া গলার মেয়েলি ডাক ভেসে এলো, জিনি, ওয়েট। সাইবান থমকালো, পেছন ঘুরে তাকানোর প্রয়োজন হলো না। সে জানে সে আসছে। দৌড়ে তার সামনে এসে দাঁড়ালো তিতলি। একটা ট্রাউজার আর ফ্রক পরনে, চুলগুলো খোলা, দুলছে বাতাসে, চোখে খানিক উদ্ভ্রান্ত দৃষ্টি, হাঁপাচ্ছে সে। অনুরাগ বলল তোকে এখানে পাওয়া যাবে। তিতলি জানাতেই সাইবান ভ্রু কুঁচকে ইংরেজিতে একটা গাল দিল বুঝি। শালাকে আজকেই ব্লক করব। জিনি, আমার ফোন ধরিসনি, অন্তত কথাটা একটু শোন। কি শুনবো তোর কথা? আমার ম্যারেজ লাইফে আগুন লাগিয়ে দেওয়ার জন্য থ্যাঙ্কস। আর কিছু? আমি সরি জিনি, প্লিজ। সাইবান চলে আসছিল, কিন্তু তিতলি তার হাতের কবজি চেপে ধরলো, বলতে লাগলো, আমি সত্যিই জানতাম না বাবা মা তোদের বাড়িতে সোজা বিয়ের প্রস্তাব নিয়ে চলে যাবে। ভক্তিয়ারের ব্যাপারটার পর থেকেই আমার জন্য তাড়াহুড়ো করে সম্বন্ধ দেখা শুরু করেছে। আমি বলেছিলাম এখনই বিয়ে করতে চাই না। তোর বিয়ের কথাটা ওদের জানানোর বিষয়টা আমার মাথায় একদমই ছিল না রে। ফ্যাশন শো নিয়ে ব্যস্ত ছিলাম অনেক। আমি বাবা মাকে খুব বকেছি, বিশ্বাস কর, আমাকে না বলেই এত বড় একটা কাণ্ড করার জন্য। আমার তোর ব্যক্তিগত জীবনে সমস্যা তৈরি করার উদ্দেশ্য ছিল না। একটু বোঝার চেষ্টা কর আমাকে। এবার একটু থামলো সাইবান, খানিক দ্বিধায় পড়ে গেল, মনোযোগী দৃষ্টিতে তিতলির দিকে তাকালো। তুই সত্যি বলছিস? কার কসম দিলে তুই বিশ্বাস করবি বল? তিতলির কাছ থেকে নিচের হাতটা আস্তে করে ছাড়িয়ে নিল সাইবান। তারপর কপালে আঙ্গুল ঘষে একটা দীর্ঘশ্বাস ফেললো, আপন মনে বলল, ঠিক এই কারণেই আবেগ অনুভূতি একদম ভালো লাগে না আমার।
তিতলি খানিকটা সচেতন কণ্ঠে শুধালো। কি হয়েছে? তোর বউ এসব নিয়ে ঝামেলা করেছে? সাইবান জমে গেল, এক মুহূর্ত দ্বিধা করলো, শেষমেশ গাড়ির দরজায় হেলান দিয়ে দাঁড়ালো। সিগারেটটা ধীরে ধীরে সেবন করতে লাগলো। তিতলি চলে গেল না, বন্ধুর পাশে সেও হেলান দিয়ে দাঁড়ালো। দুজনের দৃষ্টি আবদ্ধ দূরের আকাশ পানে। সকাল হওয়ায় এখনো সূর্যের তেজ বাড়েনি, বিধায় আলোটা স্নিগ্ধ লাগছে। আমি মেয়ে, আমাকে বলতে পারিস, মেয়ে হয়ে মেয়েকে বুঝবো না? তিতলির আশ্বাসে সাইবানের অন্তরে খানিক চির ধরল। অবশেষে এসে মুখ খুলল। তোকে আমি সবসময় কি বলে এসেছি তিতলি? সুদর্শনের মুখে খানিক বিষণ্ণতার ছায়া পড়ল। দ্যাট ইউ আর নট সিরিয়াস অ্যাবাউট ফিলিংস। ঠিক তাই, তোকে আমি অনেক আগেই বলেছি এসব প্রেম ভালোবাসা আমার জন্য না। আমি কমিটমেন্টে থাকতে পারবো না। তুই সব জেনে বুঝে আমার পাশে ছিলি, অস্বীকার করতে পারবি? না, পারবো না। আমি সব জেনেই তোর পাশে ছিলাম। তাহলে উনি কেন বুঝতে পারছে না? উনি কেন বারবার একটা সিম্পল বিষয়কে চিউইং গামের মতন টেনে হিচড়ে লম্বা করছেন? আই মেসড আপ, আই নো, কিন্তু তার মানে তো এই না আমি ওনার এক্স হাজব্যান্ডের মতন পরকিয়া করে বেড়াচ্ছি। ওনার এক্স হাজবেন্ড পরকিয়া করতো? অবাক হয়ে গেল তিতলি। সাইবান খানিক বিব্রত বোধ করলো, কাঁধ তুলে জানালো। আমি বিস্তারিত জানি না মম, এইটুকুই বলেছে। আমিও এইটুকুই জেনেছি। কখনো ওনাকে সরাসরি এর বেশি কিছু জিজ্ঞেস করিনি, কিন্তু সেটা বিষয় না। বিষয় হলো উনি অন্য কারো ছাঁচে ফেলে আমাকে মাপছেন। অন্য কারো দোষের বোঝা আমি কেন টানবো বলতে পারিস? তুই তো জেনে শুনে বিয়ে করেছিস। মমের কথাতে বিয়ে করেছি। শুধরে দিল সাইবান, যদিও তার নিজের অন্তরই তখন থেকে প্রতিবাদ জানাচ্ছে সে মিথ্যা কথা বলছে। তো উনি কি এখন তোকে সন্দেহ করছেন? তিতলির প্রশ্নে মাথা নাড়ল সাইবান। সিগারেটে লম্বা একটা টান দিয়ে বলল, আমি জানি না উনি কি ভাবছেন, কি করছেন, কেন করছেন, আমি কিছুই বুঝতে পারি না। আর সব শুনে বেশ কিছুক্ষণ চুপ করে রইল তিতলি। তারপর একটা নিঃশ্বাস ফেলে বলল, দেখ জিনি, রাগ করিস না। তোর বন্ধু বলেই বলছি, তোর উত্থান পতন আমি দেখেছি সবটাই। এখনও আমি আগের কথাই বলবো, এজ ম্যাটার্স। ওনার জেনারেশনের সঙ্গে আমাদের জেনারেশনের অনেক ফারাক। ওই সময়ে বাবা মায়ের সন্তানের উপর নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যায় ছিল। সির্ফ ভদ্রতার দোহাই দিয়ে সবাই সব কিছু চুপচাপ মেনে নিত। আমাদের জেনারেশন সেটা মানতে পারে না, আমরা প্রতিবাদ করে ফেলি। সেই প্রতিবাদ আবার আমাদের মুরব্বীদের কাছে বেয়াদবি মনে হয়। আজকালকার ছেলেমেয়েরা নাকি উচ্ছন্নে যাচ্ছে। হ্যাঁ ঠিক, অনেকাংশে, কিন্তু আজকালকার ছেলেমেয়েরা নিজেদের ইচ্ছে মতো বাঁচতেও শিখছে। উই আর ব্রেকিং দ্য ড্রামা সাইকেল। সাইবান নিঃশব্দে শুনে গেল। তোর বউ নিজের মতন করে ভাবছে। ওনাদের সময়কার চিন্তা ভাবনা থেকে উনি বের হতে পারছেন না। এই জন্যই ওনার কাছে তোকে অপরাধী লাগছে। এটা আজ না হয় কাল হওয়ারই ছিল। পার্টিতে আমার কথা শুনে হয়তো তুই রাগ করেছিলি, কিন্তু এটাই সত্য যে তোদের সম্পর্কে অনেক ইচ্ছে শক্তি না থাকলে মানিয়ে চলাটা কষ্টকর হবে। আজ স্পষ্ট হলো তোদের সম্পর্কে নামে থাকলেও ইচ্ছে শক্তির অভাব। ভবিষ্যতে ব্যাপারগুলো আরও জোরালো হবে। তখন তোর নিজেকে শৃঙ্খলিত মনে হবে। এই শৃঙ্খলিত জীবন তোর জন্য না। তুই মুক্ত স্বাধীন পাখি, যে উঠতে ভালোবাসে, তার জন্য খাঁচা নয়। তো কি করব আমি? কি করতে বলিস? নষ্ট করে ফেলবো? ডিভোর্স দিয়ে দেবো ওনাকে? সেটা কে বলেছে? তুই একটু ভাব, নিজের সিদ্ধান্তের উপর প্রতিফলন ঘটা। ঠান্ডা হয়ে ভেবে দেখ তোর জন্য কোনটা সঠিক। সেটাই তোর সিদ্ধান্ত হওয়া উচিত। সাইবান মুখ তুলে তিতলির দিকে তাকালো। শান্ত ভঙ্গিতে তার দিকে তাকিয়ে আছে মেয়েটি। এক মুহূর্তের জন্য তার মনে হলো তিতলি যেভাবে তাকে বুঝেছে সেভাবে ইরাম কোনোদিন বুঝতে চায়নি। তৎক্ষণাৎ অন্তরে বহা আতঙ্ক ভর করলো তার। এসব কি ভাবছে সে?
মাথা চেপে ধরল সে এক হাতে। সিগারেট হাতের আঙ্গুল ফসকে পড়ে গেল রাস্তায়। তিতলি তার অভিব্যক্তির হঠাৎ পরিবর্তনে বেশ ঘাবড়ে গেল। কি হয়েছে তোর জিনি? সাইবান টলে উঠতেই তিতলি চাপটে ধরে ফেলল বন্ধুকে। তিতলির কাঁধে হাত রেখে তাকে নিজের কাছ থেকে ঠেলে দূরে সরিয়ে দিল সাইবান। মেয়েটার দিকে তাকাতে পারছে না সে। বুকের ভেতর মারাত্মক এক গ্লানি ঘামছে ধরেছে। ক্ষণিকের জন্য হলেও কিভাবে সে পারলো অমন একটা জিনিস চিন্তা করতে। দূরে তিতলি প্লিজ, আই নিড টু গো হোম। এক সেকেন্ডেও আর অপেক্ষা করলো না সাইবান। নিজের গাড়িতে উঠে বসলো। ইঞ্জিন অন করে স্বাভাবিকের তুলনায় খানিকটা বেশি গতিতে গাড়ি চালিয়ে এসে রাস্তা ধরে এগিয়ে গেল। তেতলি নিজের জায়গায় ঠাই দাঁড়িয়ে বন্ধুর চলে যাওয়া দেখে গেল, যতক্ষণ না সে দৃষ্টির আড়াল হয়নি। সারা রাত ঘুম হয়নি ইরামের। অসংখ্য চিন্তা মাথায় ঘুরপাক খেয়েছে। ইজাদ গত রাতে খুব বেশি বিরক্ত করেনি, মাত্র একবার কি দুইবার শুধু খাওয়ার জন্য উঠেছিল। অথচ এর পরেও ইরামের বিশ্রাম হয়নি। মনে হচ্ছে যেন 1000 বছর ধরে ঘুমাই না সে। শরীরে এতটাই ক্লান্তি। 8:30 বাজতে না বাজতেই উঠে ফ্রেশ হয়ে বারান্দায় এসে দাঁড়ালো সে। সকালের বাতাস যদি তার উদ্ভ্রান্ত মনটাকে একটু শান্ত করতে পারে তবে ক্ষতি নেই। বেশ খানিকটা সময় নীরবে দাঁড়িয়ে প্রকৃতি দেখে গেল ইরাম। কাল রাতে বুকের ভেতর শুরু হওয়া যন্ত্রণাটা এখনো যায়নি তার, বরং মনে হচ্ছে সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ক্রমশ। বাতাসের ঝাপটা তার গায়ে লাগছে ঠিকই, তবে আরামটুকু সে গ্রহণ করতে পারছে না। মনে হচ্ছে মাথায় একটা ভারী চাপ নিয়ে ঘুরছে সে। এমন সময়েই বাড়ির গেটের ভেতরে এসে থামলো একটা গাড়ি। চিনতে অসুবিধে হলো না ইরামের। ওটা সাইবানের গাড়ি। গ্যারেজ অব্দি গেল না সে, ইটের ঢালাই দেওয়া পথের একপাশে থামালো। অতঃপর দরজা খুলে বাইরে বেরিয়ে এলো সাইবান। পরনে কালো হাফ হাতা টি শার্ট, বেশ টাইট ফিটিং হওয়ায় শরীরের গঠন স্পষ্ট বোঝা যাচ্ছে। ঠোঁটে ঝুলছে একটা আধা খাওয়া সিগারেট। তামাটে ধোয়া বাতাসে ছেড়ে বাড়ির দিকে এগোলো সে। ঠিক তখনই উপরে নজর গেল তার। ইরামকে বারান্দায় দেখে পরনের টি শার্টটা টেনে খুলে ফেললো সাইবান। সদ্য জিম থেকে আসায় তার শরীর এখনো সেই উত্তেজনার মাঝে রয়ে গিয়েছে। টি শার্ট কাঁধে ঝুলিয়ে ইচ্ছেকৃতভাবে দুহাত উপরে তুলে আড়ামোড়া ভাগার ভঙ্গি করলো সে। তাতে তার বাহুর মাংসপেশি ভীষণ ফুলে ফেপে উঠল। উজ্জ্বল ত্বকে আলোর প্রতিফলনের কারণে চিকচিক করতে লাগলো। শক্ত পাথরের মতন উদরে মাংসপেশির খাঁচকাটা ভাঁজ। ধীরে ধীরে হেঁটে বাড়ির দিকে এগোলো সে। ভাবখানা এমন যেন ইরামকে সে দেখতেই পায়নি চোখে। অপরদিকে বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে সকাল সকাল এমন দৃশ্যের সাক্ষী হয়ে হতবাগ হয়ে গেল ইরাম। ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। সাইবান এখনো বাড়ির ভেতরে ঢোকেনি। একেবারে অহেতুক ভাবে থামের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে এখন নিজের ফোন ঘাটার ভং ধরেছে সে। টি শার্টটা কাঁধেই ঝুলছে, উদাম শরীর তার। স্নিগ্ধ আলোর প্রতিফলনে সবকিছু একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছে। কোনো রাগ ঢাক নেই। ইরাম চোখ সরু করে ফেললো। রেলিংয়ে চেপে বসলো তার হাত। আপন মনে সে সন্দিগ্ধ কণ্ঠে ফিসফিস করলো, এই ছেলে কি আমাকে সিরিয়াস করার চেষ্টা করছে? অবিশ্বাস্য। সাইবান আরো একটু আয়েশ করে হেলান দিল। যতবার সে নড়চড় করছে তার অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন আকর্ষণীয়ভাবে চোখে পড়ছে। ইরাম ছট করে দৃষ্টি ফিরিয়ে নিল। পরক্ষণে আবার চোরের মতন ফিরে তাকালো। তার চোখ জোড়া সাইবানের বুক বেয়ে উদরে এসে থামলো। গুনতে লাগলো সে। নিজের প্রতি বিরক্ত হয়ে নিজেই আবার চোখ বুজে গালমন্দ করলো ইরাম। মাথা চেপে ধরলো। সরাসরি না তাকালেও আর চোখে স্ত্রীর প্রত্যেকটা প্রতিক্রিয়া বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করছে সাইবান। বাঁকা একটি হাসি ফুটলো তার ঠোঁটে। আর একটু হেলে দাঁড়িয়ে নিজের অ্যাপসে হাত বুলিয়ে আপন মনে বিড়বিড় করলো, জিনিস তো আপনারই, শুধু দেখলে হবে? টেস্ট করে দেখবেন না?
ইরাম ফিরে তাকালো, এবার একেবারে সরাসরি। উজ্জ্বল শ্যামলা মুখে হালকা লালিমার পরদ। সাইবান আরো একটু ভাব নিয়ে দাঁড়ালো, ঠোঁটে সিগারেট পুড়ে ফ্যাশন ম্যাগাজিনের মডেলদের মতন পোজ দিল। ইরাম বোধহয় কিছু বলতে চাইছিল, তবে ভাগ্য এবার সহায় হলো না। অতিরিক্ত ভাব নিতে গিয়ে একটু বেশি হেলে গিয়েছে সাইবান। থামের সঙ্গে তার পিঠ একেবারে হঠাৎ করেই পিছলে গেল। ভারসাম্য হারিয়ে ফেলল সাইবান। মাদার ফাদার। গর্জে উঠল সে। তারপরে অমন দস্যু শরীর নিয়ে ধপাস করে বাড়ির সিঁড়ির গোড়ায় আছড়ে পড়ে গেল সে। টি শার্টটা লুটিয়ে পড়ল কাছে কোথাও, একেবারে হাত পা ছড়িয়ে চিৎপটাং হয়ে গিয়েছে সে। ব্যথা পেয়েছে বেশ, তবে সেই অনুভূতি তার নেই। উজ্জ্বল ত্বক তার লজ্জায় টকটকে লাল হয়ে উঠতে শুরু করেছে। বারান্দা থেকে ইরাম হতভম্ব হয়ে দৃশ্যটা দেখছে। ঠোঁট কয়েক ইঞ্চি ফাঁক হয়ে গিয়েছে তার বিস্ময়ে। দুহাতে মাথা চেপে ধরে সাইবান হেসিয়ে উঠল। আল্লাহ, ইটস মি ওয়ান্স অ্যাগেইন। সবাইকে বাঁচাও, আর আমার বেলায় শুকনা রাস্তায় পিছলা খাওয়াও। এ কেমন নাইনসাফি? ভাইজান, ছেঁচা খাইছেন? রীতিমতো বুলেটের গতিতে বাড়ির ভেতর থেকে ছুটে এলো সুগন্ধা। লাফিয়ে পড়ে সাইবানের বাহু চেপে ধরে টানাটানি শুরু করলো। ও আম্মা, ক্রেন আনেন, ভাইজান চ্যাপটা হয়ে গেছে রে, তুলতে হবে। সর, দুর্গন্ধের বাচ্চা। সাইবান অত্যন্ত রাগে সুগন্ধাকে ঠেলে সরিয়ে দিয়ে উঠে বসতে চাইল। অনিয়ন্ত্রিত পায়ে উঠতে গেলে আরেকটা হোঁচট খেয়ে এবার সোজা থামের গায়ে বাড়ি খেলো। সুগন্ধা পেছন থেকে তার পিঠ চেপে ধরায় এবার উল্টে পড়ে থাকা বেঁচে গেল সে। সুগন্ধা সাইবানের কপালে হাত চেপে আরেক দফায় হাহাকার করে উঠল। ভাইজান, ও ভাইজান, আপনার স্মৃতিশক্তি ঠিক আছে? দেখি, বলেন দেখি, আমি কে? আপনার চোখের সামনে এখন কয়টা আঙ্গুল আছে দেখান তো। এবার আর হাসি ধরে রাখতে পারল না ইরাম, শব্দ করে হেসে ফেলল। রেলিং চেপে ধরে হাসতে হাসতে সে মেঝেতেই বসে পড়ল। সাইবানের বুকটা পুরোপুরি টমেটো হয়ে গেল, যে কোনো মুহূর্তে বিস্ফোরণ হবে। জরিনার আম্মা সখিনা, দুর্গন্ধা, তোর উপর ঠাডা পড়ুক, তোর চুল উঠে টাকলা হয়ে যাক, তোর গায়ের চামড়া পশমে ভরে যাক, তোর মুখে গু পড়ুক শালি, 3 দিনের শুকনো বাসি শক্ত শক্ত গু, হারামজাদি। এক দৌড়ে বাড়ির ভেতর আড়াল হয়ে গেল সাইবান। অপরদিকে সুগন্ধাও হাসতে হাসতে পেছন পেছন গেল। ইরাম রেলিংয়ে মাথা ঠেকিয়ে রইল। হাসির দমকে শরীর কাঁপতে শুরু করেছে তার। দুপুর বেলা 1:30 বেজে এসেছে প্রায়। আজকে ইরামের ফ্রিল্যান্সিং কোর্সের প্রথম ক্লাস, তাই একটু আগে ভাগেই তৈরি হয়ে নিয়েছে সে। ইজানকে পেট পুড়ে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছে। সারিকা কিছুক্ষণ পরেই চলে আসবে। সুগন্ধা আপাতত খেয়াল রাখছে। নিজের জিনিসপত্র ব্যাগে গুছিয়ে নিতে নিতে ইরাম সকালের ঘটনাটা ভাবলো। প্রেস্টিজ পাংচার হয়ে গিয়েছে একজনের। এসেছিল সিডিউস করতে, কিন্তু সম্মান খুইয়ে বিদায় নিয়েছে। সারা সকাল আর সাইবানকে দেখেনি ইরাম, তার সামনে ভুলেও আসেনি। এখন বোধহয় বাড়িতে নেই, কোথাও গিয়েছে। ইরাম টেক্সট মেসেজ করেছে, কম্পিউটার ক্লাসে যাচ্ছি আমি। কিন্তু সাইবান কোনো উত্তর করেনি, সিন করে ফেলে রেখেছে। সেটা আজকের সকালের রাত থেকে নাকি গতকালের পোষা রাগ ইরাম বুঝতে পারছে না। ইরামের ঠোঁট থেকে ধীরে ধীরে মুছে গেল হাসিটা। একটা নিঃশ্বাস ফেলে সে চুপচাপ ফোনটা আবার ব্যাগে ভরে রাখলো। ব্যাপার না, গাড়িতেই তো যাবে, ড্রাইভার আছে। এজান যেহেতু বাসায়, তার চিন্তার কোনো কারণ নেই। এর মধ্যেই সারিকা এসে পড়েছে। অ্যাপ্রন খুলতে খুলতে ভেতরে ঢুকলো সে। ইরামকে পুরোদস্তুর তৈরি দেখলেও বিশেষ কোনো মন্তব্য করলো না। চুপচাপ হেঁটে ভেতরে যাচ্ছিল, এমন সময় ইরাম তাকে ডাকলো। সারিকা। সারিকা থামলো, খানিকটা অবাক হয়ে তাকালো পিছনে। ইরাম ব্যাগ কাঁধে নিয়ে হেঁটে গিয়ে দাঁড়ালো তার সামনে। তোমাকে একটা কথা বলার ছিল। সন্দিগ্ধ হলো সারিকা। বলুন। ধন্যবাদ। একদম সহজ গলায় বলল ইরাম। সারিকার ভ্রুচোরা উঁচু হলো। কয়েক সেকেন্ড সে কথাই বলতে পারলো না। ইরাম একটা হাত বাড়িয়ে তার বাম হাতটা আলতোভাবে ধরলো। সত্যি বলতে আমি তোমাকে দোষ দেই না। আমার ভাইয়ের সাথে কেউ জোর করে বয়সে বড় ডিভোর্সি এক বাচ্চার মাকে বিয়ে দিতে চাইলে আমিও তোমার মতোই প্রতিবাদ করতাম।
তোমার রাগ জায়েজ ছিল। তবে ধন্যবাদ কেন দিচ্ছেন? আপনি তো জানেন আমি আপনাকে পছন্দ করি না, আর কোনোদিন করবও না। সারিকা মুখ ঘুরিয়ে নিলেও নিজের হাতটা সরিয়ে নিল না। ইরামকে ধরতে দিল। ইরাম মৃদু হাসলো, তার হাতটা খানিক চেপে জানালো, ধন্যবাদ এই কারণে যে তোমার রাগ, তোমার অভিমান, তোমার মনুষ্যত্বটাকে বিসর্জন দিতে পারেনি। সেদিন তুমি ফার্স্ট থিঙ্কিং না করলে আজ আমি সুস্থ শরীরে বিনা আঘাতে এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না। তুমি না থাকলে আজ আমি চিন্তামুক্তভাবে আমার ছেলেটাকে তার ফুপির ভরসায় ছেড়ে কম্পিউটার ক্লাসে যেতে পারতাম না। ইউ আর আ গার্লস গার্ল অ্যান্ড ইউ ডিজার্ভ দিস। থ্যাংক ইউ। তোমার জন্য আমার মন থেকে শুধু দোয়াই আসে। সারিকা কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকলো। ইরাম নিজের হাতটা ছাড়িয়ে দূরে সরে দাঁড়ালো। তারপর আস্তে করে ফিরে তাকালো সারিকা। হঠাৎ করে তির্যক হেসে বলল, হুপিমনি হয়ে লাভ কি? সেই বড় হলে তো কোটনিই মনে করবে। সারিকার হাসিটুকু দেখে ইরামও মোলায়েম হাসলো। আপনার ধন্যবাদ সাদরে গ্রহণ করা হলো, তবে তার মানে এই না যে আমি আপনাকে মেনে নিয়েছি। তবে সারিকার এই কথার মাঝে কোনো তপ্ত আঁচ পাওয়া গেল না। সে হেঁটে ভেতরে চলে গেল। ইরাম কিছুক্ষণ শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে, তারপর উল্টে ঘুরে বাড়ির বাইরের দিকে এগোলো। সে যখন সিঁড়ি বেয়ে নেমে আসছে তখনই গেট পেরিয়ে উল্টো দিক থেকে ছুটে এলো একটা ফিনফিনে পাতলা শরীরের অধিকারী ছেলে। ইরাম মুখ তুলে তাকিয়ে অবাক হয়ে গেল। চিনতে বেগ পোহাতে হলো না, সাইবানের বন্ধু আফনান। আসসালামু আলাইকুম ভাবি। ইরাম অবাক হয়ে আফনানের কাছে গিয়ে দাঁড়ালো। ওয়ালাইকুম আসসালাম। আফনান, তুমি? আলাদিন তো বাসায় নেই, বাইরে কোথাও গিয়েছে। আমি জানি না কোথায়। আপনি ভুল ভাবছেন। আমি সাইবানের জন্য আসিনি, আপনার জন্য এসেছি। আমার জন্য? অবাকের চূড়ান্ত সীমা পেরিয়ে গেল ইরাম। ড্রাইভার গাড়ি চালিয়ে এসে পাশে দাঁড়িয়েছে ততক্ষণে। সেই গাড়ির প্যাসেঞ্জার সিটের দরজা খুলে আপনার হাসি মুখে আমন্ত্রণ জানালো তাকে। আমি আপনাকে পৌঁছে দেওয়ার ডিউটিতে আছি আজ, সিকিউরিটি পারপাজ। কে নিযুক্ত করেছে তোমাকে এই ডিউটিতে? তির্যক হেসে আপনার ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে জানালো, বসের নাম মুখে নেয়া বারণ ভাবি। স্যার, আসতে পারি? প্রথম দিনেই ক্লাসে 5 মিনিট দেরি হয়ে যাওয়ায় কিছুটা সংকোচ নিয়ে অনুমতি চাইলো ইরাম। ভেতরে স্মার্ট বোর্ডের সামনে দাঁড়িয়ে থাকা লম্বা লোকটা তাতে মুখ ঘুরিয়ে তাকালো। শ্যামলা মুখ, তীক্ষ্ণ গঠন, শান্ত চেহারা, চোখে গোল ফ্রেমের হালকা চশমা, পাতলা শরীর, তাতে ঢোলা সিল্কের নীল রঙার শার্ট এবং সাদা ফর্মাল প্যান্ট। ইরামকে দেখে চশমাটা এক আঙ্গুলে চোখে তুলে সে বলল, আমি আপনাদের ট্রেনার। ইউ ক্যান কল মি মিস্টার রুশদি, প্লিজ কাম ইন। ইরাম মাথা দুলিয়ে ভেতরে ঢুকলো। তার জন্য নির্দিষ্ট করা টেবিলে বসে পড়ল। প্রত্যেক শিক্ষার্থীর ট্রেনিং এর জন্য ল্যাপটপ দেওয়া আছে। সে নিজেরটা খুললো, আশেপাশে তাকালো। তার মতো আরো জন বিশেক রয়েছে এখানে। সামনে দাঁড়িয়ে থাকা ট্রেনার সোজা হয়ে দাঁড়ালো। পেছনে থাকা স্মার্ট বোর্ডে আঙ্গুল ছুঁয়ে অ্যাপ্লিকেশন সেট করতে করতে সে বলল, আজকে আমাদের প্রথম ক্লাস, তাই আজ আমরা সকলের সঙ্গে পরিচয় হই। আমি কাইসান রুশদি। সি ইজ গ্রাজুয়েট ফ্রম খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। আশা করি যে সামনের 3 মাস আমরা একদম মিলেমিশে সুন্দরভাবে ক্যারিয়ারের কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় শিখব। এখন আপনাদের পালা, লেটস মি। কাইসান এক এক করে প্রত্যেকের পরিচয় সম্পর্কে জানতে চাইলো। সবাই উঠে দাঁড়িয়ে নিজেদের নাম, পেশা ইত্যাদি সম্পর্কে জানালো। সব শেষে এলো ইরামের পালা। সে উঠে দাঁড়িয়ে বলল, ইরাম কিপ্রিয়া, মাস্টার্স ইন ফিজিক্স, জাতীয় বিশ্ববিদ্যালয়। পেশা আপাতত নেই, ক্যারিয়ার তৈরির জন্যই ফ্রিল্যান্সিং কোর্সে ভর্তি হয়েছি। ভেরি গুড ডিসিশন। আপনাকে এত চমৎকার একটা সিদ্ধান্ত নিতে কে উৎসাহ দিল ইরাম? আমার ছেলে। আশেপাশের সকলে ক্ষণিকের জন্য ফিরে তাকালো। এখানে বিবাহিত বেশ কয়েকজনই রয়েছে। কাইসান সামান্য মাথা কাত করে তাকালো, তারপর মুচকি হেসে বলল, সো সুইট, প্লিজ সিট ডাউন। ইরাম বসে পড়ল। কাইসান সোজা হয়ে পরনের প্যান্টের পকেটে দুহাত গুজে সকলের উদ্দেশ্যে বলল, তো স্টুডেন্ট, চলুন শুরু করা যাক। প্রথমে ইন্ট্রোডাকশন। ফ্রিল্যান্সিং আসলে কী জিনিস, কেন আমাদের দেশে বর্তমানে এটার
এত ডিমান্ড? কীভাবে এআই এর ফলে ধীরে ধীরে এই সেক্টর প্রভাবিত হতে শুরু করছে? আজ আমরা সব কিছু বিস্তারিত আলোচনা করব। তার সঙ্গে কোন ওয়েবসাইট ব্যবহার করে আমরা ক্লায়েন্টের রিচ করতে পারি, কীভাবে পেমেন্ট রিসিভ করতে পারি, সব কিছুর একটা বেসিক ধারণা আজকের ক্লাসের বিষয়বস্তু। কাইসান পড়ানো শুরু করতেই ইরাম সম্পূর্ণ ডুবে গেল ক্লাসের মাঝে। বেশ মনোযোগ দিয়ে সবকিছু শুনলো, কাজ করা শিখলো, কিভাবে কোন ফাংশন ব্যবহার করতে হয় তার ধারণা নিল। কাইসানের পর আরো একজন ক্লাস নিল। সব মিলিয়ে ক্লাস শেষ হতে হতে 4টার বেশি বেজে গেল। ছুটি হওয়ার সাথে সাথেই চটজলদি বাইরের দিকে হাঁটা দিল ইরাম। হাতে বেশ কিছু কাগজ তার, এসব হোমওয়ার্ক। বাড়িতে গিয়ে কাজ করে পরের দিন আবার তৈরি করে এনে জমা দিতে হবে। ক্লাসের মাঝে বিশেষ খেয়াল না থাকলেও এখন ইজানের কথা মাথায় ঢুকে গিয়েছে তার। কে জানে বাচ্চাটা কেমন আছে তাকে ছাড়া। প্রায় ছুটেই সে বাইরে চলে যাচ্ছিল, ঠিক তখনই পেছন থেকে ডাকটা ভেসে এলো। ইরাম। ইরাম থমকে গেল, ঘুরে তাকালো পেছনে। ভীষণ অবাক হয়ে দেখলো কাইসান রুশদি এগিয়ে আসছে তার দিকে। মিস্টার রুশদি? খানিকটা দ্বিধান্বিত কণ্ঠে বলল ইরাম। কাইসান হুট করে এমন ভাবে তার নাম ধরে ডেকেছে যে সে বিস্মিত হয়ে পড়েছে। তার মুখোমুখি এসে থামলো কাইসান, ঠোঁটে মোলায়েম হাসি মেখে বলল, খুব বিরক্ত করছে? জি না না না, আপনি কি কিছু বলতে চান? ক্লাসে কিছু ভুল করেছি আমি আজ? আপনি আমায় এখনো চিনতে পারেননি, তাই না? এই প্রশ্নের পর ইরাম নিশ্চিতভাবে আর এক দফায় অনুভব করলো কাইসানকে সে আগেও কোথাও দেখেছে, কিন্তু কিছুতেই মনে করতে পারল না। বিব্রত বোধ করলো সে। আমাদের পূর্ব পরিচয় থেকে থাকলে দুঃখিত মিস্টার রুশদি, আমি আসলেই মনে করতে পারছি না। মনে করতে পারার কথাও নয়। সিরাত স্যারের বিকাল 3টায় ব্যাস, সাইকেলে রাইড, কামরুল মামার টঙ্গের আড্ডা, সঙ্গে ছোট সিংড়ার আসর। অনেক বছর আগেকার ব্যাপার, আজ শুধু স্মৃতি হয়ে রয়ে গিয়েছে। ইরামের চোখ জোড়া প্রসারিত হয়ে উঠল। মস্তিষ্ক ধীরে ধীরে স্মরণ করতে লাগলো বহু পুরাতন ধুলো জমা স্মৃতিগুলোকে। ক্লাস 6 কি 7 এর কাহিনী। গণিতের প্রাইভেট পড়া হতো সিরাজ স্যারের কাছে। তার বিকালের ব্যাচে 10 জন শিক্ষার্থী ছিল, কাইসান তাদের একজন। প্রায় 4-5 বছর একসাথে টিউশন পড়তে পড়তে তারা সবাই যেন বন্ধুর চেয়েও বেশি কিছু হয়ে উঠেছিল। ছেলেদের সবার সাইকেল ছিল, সেই সাইকেলে মেয়েদের চাপিয়ে তারা রেস খেলতো। সপ্তাহের পকেট মানি মিলিয়ে মাঝে মধ্যে এদিক সেদিক ঘুরতে যাওয়া হতো। আর প্রায়ই কাউকে না কাউকে ভেঙে কামরুল মামার দোকানে চা সিঙ্গারা খাওয়াতো ছিল তাদের নিত্যদিনের ব্যাপার। এতটাই দৃঢ় বন্ধন ছিল তাদের মাঝে যে স্কুলের চেয়েও প্রাইভেটের এই 2 ঘন্টা সময়ের জন্য ইরাম মুখিয়ে থাকতো। সেই লাজুক ছেলে কাইসান, যার সাইকেলের পেছনে বসে তার নিত্য রেস করা হতো, সেই কাইসানকেই ভুলে গিয়েছে বলে ইরাম খানিক লজ্জা পেল। সরি, আসলে আমি ভুলেই গিয়েছিলাম। আপনাকে দেখে আমার মনে হয়েছিল আগেও কোথাও দেখেছি, কিন্তু ঠিক হিসাব মিলিয়ে উঠতে পারিনি। কতটা বদলে গিয়েছেন। চোখ পিটপিট করলো ইরাম। না চাইতেও কাইসানকে আপাতমস্তক পর্যবেক্ষণ করলো। লাজুক লজ্জাপতি পাতার মতন সেকেন্ডে নেতিয়ে যাওয়া ছেলেটি প্রায় 6 ফুট উচ্চতার অধিকারী আজ। শরীরে কোনো মেদ নেই, পাতলা গড়ন, চশমার আড়ালে সুচারু চাহনি, নিজেকে দেখানোর ভঙ্গিমাও আত্মবিশ্বাসী। যে ছেলে স্যার পড়ান জিজ্ঞেস করলে পারা সত্ত্বেও তোতলাতে থাকতো, সেই ছেলেই আজ এতগুলো মানুষের সামনে দাঁড়িয়ে প্রভাব নিয়ে কথা বলে যায়। অবাক তো হওয়াই উচিত। ইরামের কথা শুনে একটুখানি হাসলো কাইসান, ঝুঁকে এসে জানালো, ইটস টোটালি ফাইন। আপনি আমাকে মনে না রাখলেও স্মরণ করতে পেরেছেন, এটাই তো সৌভাগ্য। তা বলুন, কেমন আছেন? অজান্তেই করিডোর ধরে ধীর পায়ে পাশাপাশি হাঁটতে শুরু করলো ইরাম এবং কাইসান। আমি তো ভালোই আছি। আপনাকে দেখে কেন যেন দ্বিগুণ ভালো হয়ে গেলাম। কেন? এই যে আমাদের লজ্জাবতী আজ সিংহ পুরুষ, আপনার পরিবর্তনের রহস্য কি? খিলখিল করে শব্দ তুলে হাসলো কাইসান। যদিও দুজনের মাত্র মিনিট খানেক আগেই নতুন করে পরিচয়, তবুও মনে হচ্ছে যেন তারা সেই ছোটবেলার বন্ধুই রয়ে গিয়েছে আজও। কাইসান মাথা কাত করে এক নজর ইরামকে দেখে বলল, একই প্রশ্ন আমিও আপনাকে করতে পারি। সেই চঞ্চল আমচোর লিচুচোর ফিমেল মাস্তান মেয়েটা আজ এত ভদ্রশান্ত, যে পরিবর্তনের রহস্য। ইরাম খানিক মলিন হাসলো। সব পরিবর্তন সুখকর নয়,
সময়ের সাথে সব বদলে যায়। আমি সময়ের সাথেই তো চলি, বাইরে যেতে পারি না। ছেলের নাম কি রেখেছেন? কথা বলার বিষয়বস্তু দুঃখকর হয়ে উঠছে দেখে বিস্ময় পাল্টালো কাইসান। ইরাম তাতে খুশিই হলো, মৃদু হাসি দিয়ে বলল, ইজান। ইরাম ইয়াজান, মাশাল্লাহ কি চমৎকার, কত বয়স পুস্কুটার। আই ক্যান অলরেডি পিকচার হিম আ ভেরি বিউটিফুল সোল লাইক ইউ। 4.5 মাস। বাইরের দিকে চলে এসেছে ইরাম প্রায়। ঘুরে দাঁড়িয়ে সরাসরি কাইসানের দিকে তাকালো সে এবার। এই যে ভালোবাসার মানুষগুলো, প্রতিদিন রোমান্টিক সব সুন্দর সুন্দর গল্প এবং পরবর্তী পার্টগুলো পেতে এখনই আমাদের স্বপ্নের গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর সাথে আমাদের গল্পগুলোতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিন। ধন্যবাদ সকলকে আমাদের স্বপ্নের গল্প চ্যানেলের সাথে থেকে আমাদের গল্পগুলো শোনা ও উপভোগ করার জন্য।